হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ ঋতু। ফিল্মিট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজ আমি তোমাদের এক্সপ্লেন করে শোনাবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত, চূর্ণী গাঙ্গুলি, কৌশিক সেন এবং জয়া আহসান অভিনীত 2023 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা অর্ধাঙ্গিনী। ফিল্মিট চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটন প্রেস করে আর বেল নোটিফিকেশন অন করে রেখো, যাতে আমার আনা মুভি এক্সপ্লানেশনের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাহলে শুরু করা যাক এক্সপ্লানেশন অফ অর্ধাঙ্গিনী। শুরুতেই আমরা একটা শপিং মলের সিন দেখি। ইনি হলেন শুভ্রা গাঙ্গুলি। সংসারের প্রয়োজনীয় জিনিস কেনাকাটায় শুভ্রা ব্যস্ত ছিল। হঠাৎই সুমন নামে কেউ চিৎকার করে ডাকছে শুনে শুভ্রার বুকের ভেতরটা কেমন যেন একটা করে ওঠে। তবুও শুভ্রা সেটা উপেক্ষা করে নিজের কাজে মন দেয়। কিন্তু তারপরেই মলের মধ্যে মেডিকেল এমার্জেন্সি অ্যানাউন্স করা হয়। মলের সব স্টাফরা সেদিকেই ছুটে যায়। তখন শুভ্রা সেখানে গিয়ে দেখে একটা লোক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। তার স্ত্রী তাকে সুমন নামে ডাকছে। মলের সব স্টাফরা মিলে সুমনকে স্ট্রেচারে করে নিয়ে যায়। শুভ্রা কেমন যেন একটা নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দৃশ্যগুলো দেখতে থাকে। মল থেকে বেরিয়ে শুভ্রা একজনকে ফোন করে জানায় যে সে জানতে পেরেছে সুমন অসুস্থ, তার উচিত সুমনের খবর নেওয়া। আর শুভ্রাই যে তাকে ফোন করে সুমনের অসুস্থতার কথাটা জানিয়েছে এটা যেন কেউ জানতে না পারে। তাদের কথোপকথনে আমরা জানতে পারি যে শুভ্রা গাঙ্গুলি হল সুমন চ্যাটার্জির প্রাক্তন স্ত্রী, আর ইনি হলেন সুমনের ছোট ভাই। বাড়ির সবাই ওকে ছোট বলেই ডাকে। তো ছোট শুভ্রাকে জানায় যে তাদের সাথে সুমনের এখন আর কোনো সম্পর্ক নেই। ওই ঘটনার পর এই বাড়ির কেউ আর ওর খোঁজ নেয় না, আর সুমনও এই বাড়ির কারোর সাথে আর যোগাযোগ রাখে না। শুভ্রা বলে যে তবুও একবার খবরটা নেওয়া দরকার। সুমনকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ইনি হলেন সুমন চ্যাটার্জির বর্তমান স্ত্রী মেঘনা। ডক্টর জানায় যে সুমন চ্যাটার্জির সেরিব্রাল অ্যাটাক হয়েছে, সেই কারণে সুমন এখন পুরোপুরি কোমায়। তার অবস্থার কিছুটা উন্নতি না হলে এই মুহূর্তে অপারেশনও করা যাবে না। কিছুটা স্টেবল হওয়ার পরেই ওনারা অপারেশনের প্রস্তুতি নেবেন। তবে অপারেশনের আগে এবং পরে প্রচুর টাকা লাগবে, তাই মেঘনা যেন টাকার জোগাড় করে। আর কোনো মেডিকেল ইন্স্যুরেন্স থাকলে সেটা যেন মেঘনা হসপিটালে ইনফর্ম করে দেয়। মেঘনা ডক্টরকে জানায় যে সে বাংলাদেশের মেয়ে, নতুন বিয়ে হয়ে সে ইন্ডিয়ায় এসেছে। এখানের কোনো কিছুই সে ভালো করে চেনে না। একে সুমনের শরীরের এই অবস্থা, তার উপর তার টাকা পয়সা এবং মেডিকেল ইন্স্যুরেন্সের ব্যাপারেও কিছুই জানা নেই। এইসব নিয়ে মেঘনা বেশ চিন্তায় পড়ে যায়। শুভ্রার কথায় ছোট হসপিটালে সুমনকে দেখতে যায়। সেখানে গিয়ে তার মেঘনার সাথে আলাপ হতে সে সুমনের শারীরিক অবস্থার কথা জানতে পারে। ছোট শুভ্রার বাড়িতে এসে তাকে সবটা জানায়। এবার আমরা শুভ্রা আর সুমনের অতীতের কথা জানতে পারি। সিন শিফট হয় ফ্ল্যাশব্যাকে। সুমন আর শুভ্রার 17 বছরের বিবাহিত জীবনের ইতি ঘটেছিল। ডিভোর্সের আগে 1 বছর সেপারেশনে থাকার নিয়ম অনুযায়ী শুভ্রা বাড়ি ছেড়ে চলে যায়। আমরা দেখি শুভ্রার শাশুড়ি মা তাকে ভীষণই ভালোবাসেন। উনি একেবারেই চাননি যে শুভ্রা বাড়ি ছেড়ে চলে যাক। শুভ্রা নিজেও এই সংসার ছেড়ে যেতে চায়নি, কিন্তু সুমন বেশ নির্লিপ্ত। তার কাছে এই ডিভোর্সের সিদ্ধান্তটা একেবারে সঠিক বলে মনে হচ্ছে। সুমনের মনে হয় যে রোজকার ঝগড়া অশান্তির থেকে ওদের নিজেদের মতো আলাদা থাকা উচিত। ওদের মনোমালিন্যের সূত্রপাত সন্তান না হওয়া নিয়ে। বারবার টেস্ট করে দেখা গেছে যে মা হতে শুভ্রার কোনোই সমস্যা নেই। সমস্যাটা আসলে সুমনের, কিন্তু সুমন কিছুতেই সেটা মানতে চায় না। শুভ্রা বারবার সুমনকে বোঝাতে চায় যে এটা কারোর কোনো দোষ নয়, এটা যে কারোর সাথেই হতে পারে। কিন্তু সন্তান না হওয়ার জন্য সুমন বারবার সবার কাছে ঘুরিয়ে ফিরিয়ে শুভ্রাকেই দায়ী করে। আমাদের সমাজে হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষের অক্ষমতার দায় স্ত্রীর ওপরে চাপিয়ে দিয়ে নিশ্চিন্তে জীবন কাটিয়ে দেওয়া যায়, এবং বেশিরভাগ মেয়েরাই বিনা প্রতিবাদে স্বামীর দায় নিজের উপরে নিয়ে নেয়। কিন্তু শুভ্রা সেই দলে পড়ে না। তার কোনো সমস্যা না থাকা সত্ত্বেও সুমনের এই বারবার সবার কাছে শুভ্রাকে মা হতে অক্ষম প্রমাণ করার চেষ্টা করাটা কিছুতেই শুভ্রা মেনে নিতে পারে না। এই বিষয়টা নিয়ে প্রত্যেকদিন অশান্তি হতে হতে ব্যাপারটা এতটাই তিক্ত হয়ে যায় যে সুমন ঠিক করে তার পক্ষে আর শুভ্রার সাথে থাকাটা সম্ভব নয়। স্বামী সংসার ছেড়ে চলে যাওয়ার ইচ্ছে শুভ্রার না থাকলেও সুমনের প্রস্তাবে সে রাজি হয়। সুমনের দাদা বৌদি বিশ্বাস করে না যে সমস্যাটা আসলে তাদের বাড়ির ছেলের। সবাই শুভ্রাকেই দোষী ভাবে। তবে শাশুড়িমা শুভ্রার পক্ষেই ছিলেন। তিনি অত্যন্ত ব্যক্তিত্বপরায়ণ একজন মহিলা। সেপারেশনের 1 বছর পর শুভ্রা আর সুমনের মিউচুয়াল ডিভোর্স হয়ে যায়। ওদের ডিভোর্সের 2 বছর পর বাংলাদেশের একটা গানের প্রোগ্রামে সুমনের সাথে ওখানকার উঠতি গায়িকা মেঘনা মুস্তাফির আলাপ হয়। মেঘনা তখন সদ্য তার আগের স্বামীকে হারিয়েছে।
সুমন মেঘনার ব্যক্তিত্ব এবং প্রতিবাদে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়ে যায়। মেঘনাও সেই সময় মানসিকভাবে খুবই দুর্বল ছিল, তাই দুজনেই খুব তাড়াতাড়ি ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়। কিন্তু সুমনের বাড়ির সবাই গোঁড়া হিন্দু হওয়ার কারণে মুসলিম মেয়েকে বউ করে নিয়ে আসার বিরুদ্ধে ছিল। এই নিয়ে সুমনের বাড়িতে বেশ উত্তপ্ত পরিবেশ তৈরি হয়। সুমন বলে যে তার দাদা বৌদি মাস্তুতো ভাই বোন, সেক্ষেত্রে তাদের গোঁড়া হিন্দু বাড়িতে কোনোই সমস্যা হয়নি। আর সুমন এতদিন পর একজনকে ভালোবেসে নিজের জীবনটাকে ছন্দে ফেরাতে চাইছে, তখন সেই মেয়েটা শুধু মুসলিম বলে এত সমস্যা? এত বছর পর সুমন তার দাদা বৌদির মাস্তুতো ভাই বোন হওয়ার কথা নিয়ে খোঁটা দিতে ওরা সুমনের উপরে ভীষণই রেগে যায়। তারপর থেকেই তারা সুমনের সাথে সব রকম সম্পর্ক শেষ করে দেয়। মুসলিম মেয়েকে বিয়ে করার ব্যাপারটা বাড়িতে কেউ মেনে না নেওয়ায় সুমন বাড়ির অমতেই মেঘনাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। যাবার সময় সুমন তার মাকে বলে যায় যে এত অপমানিত হয়ে যখন তাকে এই বাড়ি থেকে একবার বেরোতে হচ্ছে, তখন সে জীবিত অবস্থায় অন্তত আর এই বাড়িতে ফিরে আসবে না। এরপরই সুমনের সাথে মেঘনার বিয়ে হয়ে যায়। ওরা কলকাতায় একটা ভাড়া বাড়িতে শিফট করে। তারপরেই এই ঘটনা। সিন শিফট হয় বর্তমানে। ডক্টর বারবার মেঘনাকে জানায় যে সুমনের চিকিৎসার জন্য বেশ অনেকটা ফান্ড জোগাড় করতে হবে। তখন মেঘনা ছোটকে জিজ্ঞেস করে যে তারা সুমনের মেডিকেল ইন্স্যুরেন্স এবং জমানো টাকা পয়সার ব্যাপারে কিছু জানে কিনা, কারণ আগের দিন রাতে মেঘনা বাড়িতে গিয়ে অনেক কাগজপত্র খুঁজেছে কিন্তু কিছুই বুঝতে পারছে না। ডেবিট এবং ক্রেডিট কার্ডগুলো সে পেয়েছে, কিন্তু তার পাসওয়ার্ড মেঘনার জানা নেই। তাদের একসাথে কোনো জয়েন্ট অ্যাকাউন্টও এখনো খোলা হয়নি। তখন ছোট বলে যে তার মেজ বৌদি মানে শুভ্রা এই ব্যাপারে সবকিছু জানে। সুমনের যতগুলো মিউচুয়াল ফান্ড, এফডি এবং জমানো টাকা ছিল সেগুলো সবই শুভ্রাই দেখাশোনা করত। মেঘনা ছোটকে রিকোয়েস্ট করে যে শুভ্রার কাছে গিয়ে এই ব্যাপারে জিজ্ঞেস করতে। তখন ছোট বলে যদি সেটা জানতেই হয় তাহলে মেঘনারই উচিত শুভ্রার কাছে যাওয়া। মেঘনা বলে যে হঠাৎ করে সে কি করে এরকম একটা বিষয় নিয়ে শুভ্রার কাছে যেতে পারে। ছোট বলে যে মেঘনার স্বামী এখন যেভাবে হসপিটালে শুয়ে আছে, এই পরিস্থিতিতে ব্যক্তিগত মান সম্মান একেবারেই অর্থহীন। এরপর ছোট মেঘনাকে নিয়ে শুভ্রার কাছে যায়। হঠাৎ করে মেঘনাকে নিজের বাড়িতে দেখে শুভ্রা খুবই অপ্রস্তুত হয়ে যায়। মেঘনা শুভ্রাকে বলে এই শহরে সে কিছুই চেনে না, কাগজপত্র দেখেও মেঘনা কিছুই বুঝতে পারছে না। শুভ্রা যদি তাকে সাহায্য না করে তাহলে সে হয়তো সুমনকে বাঁচাতেই পারবে না। শুভ্রা মেঘনাকে বলে যে অনাদিনাথ নামে একজন এজেন্ট সুমনের মেডিকেল ইন্স্যুরেন্সটা করিয়ে দিয়েছিল। শুভ্রা ওদেরকে অনাদির নাম্বারটা দিয়ে তাকে ফোন করতে বলে ডুপ্লিকেট কপি বার করে হসপিটালে জমা দেওয়ার জন্য। মেঘনা বলে সুমনের কোথায় কি কি টাকা পয়সা আছে সে কিছুই জানে না। শুভ্রা যদি তাকে এই ব্যাপারে সাহায্য করতো তাহলে খুবই সুবিধা হতো। এটা শুনে রেগে গিয়ে শুভ্রা বলে তো সে কি করবে? সবকিছু ভুলে গিয়ে মেঘনার সংসারে গিয়ে তার বিছানায় বসে কাগজপত্র গুছিয়ে দেবে? এটা কি সম্ভব? মেঘনা একটু অপ্রস্তুত হয়ে বলে যে সে যদি সবকিছু এখানে নিয়ে আসে। তখন শুভ্রা বলে যে এসব কথা না বলে আগে অনাদিকে ফোন করা উচিত। মেঘনা তখন অনাদিকে ফোন করে পুরো ব্যাপারটা জানায়। অনাদি বলে যে পরের দিনই সে ডুপ্লিকেট বের করে দেবে। এরপর মেঘনা শুভ্রাকে দিদি বলে সম্বোধন করলে শুভ্রা বলে যে সে যেন শুভ্রাকে দিদি বলে না ডাকে। মেঘনা বলে যে শুভ্রা খামোখাই তার উপর রাগ করছে। সে শুভ্রার অপমান আর অস্বস্তিতা বুঝতে পারছে, কিন্তু শুভ্রা আর সুমনের ডিভোর্সের জন্য তো মেঘনা দায়ী নয়। ওদের যখন ডিভোর্স হয় তখন তো মেঘনা সুমনকে চিনতই না। ওদের ডিভোর্সের 2 বছর পর সুমনের সাথে মেঘনার আলাপ হয়েছে। তখন সুমন চ্যাটার্জি একজন একা মানুষ। আজ দায় পড়ে মেঘনাকেই তো শুভ্রার কাছে আসতে হয়েছে। যা যা লজ্জা অপমান সে সবকিছু তো মেঘনারই। তখন শুভ্রা বলে যে মেঘনার ওপর তার কোনো রাগ নেই, মেঘনা তো তার কাছে অপরিচিত। শুভ্রা বলে যে তুমি এখন যেই চেয়ারটার মালিক সেই চেয়ারটা আমি বহুদিন আগেই ডিসকার্ড করে দিয়েছি। মেঘনা বলে যে তাহলে পরের দিন সকালে ওরা সব কাগজপত্র নিয়ে শুভ্রার কাছে আসবে। তখন শুভ্রা মেঘনাকে ব্যঙ্গ করে বলে যে নিশ্চয়ই, তোমার স্বামীর কোন সিন্ধুকে কত মণিমাণিক্য আছে আমি সব তোমাকে বুঝিয়ে দেব। কথাটা বলার পর শুভ্রাও বুঝতে পারে যে সে মেঘনার সাথে খুব খারাপ ব্যবহার করছে। সে মেঘনাকে বলে যে তুমি আমার কথায় কিছু মনে করো না, আসলে তুমি তো এখন খুব খারাপ অবস্থায় আছো, তাই মুখ বুঝে আমার সবকটা অপমান সহ্য করে যাচ্ছ, কারণ যদি কিছু হারিয়ে যায় সেটা তোমারই হারাবে। শুভ্রার তো এখন আর স্বামী হারাবার ভয় নেই। বেরোবার আগে মেঘনা শুভ্রাকে বলে যে সে যেন তার মনে যা কিছু আছে সবকিছু মেঘনাকে বলে দেয়, কোনো কিছু যেন চেপে না রাখে। যে মানুষটার ওপর শুভ্রার এত রাগ, অভিমান, ঘেন্না সে তো মেঘনারই স্বামী, তাই তার স্বামীর সবকিছু দায়িত্ব এখন তো মেঘনারই।
স্বামীর সব কলঙ্ক সে মাথা পেতে নেবে। শুভ্রা মেঘনাকে বলে যে সে যেন তার কথাগুলো গায়ে না মাখে। কোনো মেয়েই তো আর জন্ম থেকে এরকম একটা পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে না, তাই না? মেঘনা আর শুভ্রার মুখোমুখি হওয়াটা দুজনের কাছেই খুবই অস্বস্তিকর। ওরা দুজনেই খুবই অপ্রস্তুত। শুভ্রাও বুঝতে পারছে না যে এই সিচুয়েশনে দাঁড়িয়ে মেঘনার সাথে তার ঠিক কীরকম রিয়্যাক্ট করা উচিত। তবে এতদিনের জমি থাকা রাগ অভিমান না চাইতেও শুভ্রার কথায় বারবার ফুটে উঠছে। শুভ্রার কথাগুলো শুনে মেঘনা কান্নায় ভেঙে পড়ে। পরের দিন ছোট আর মেঘনা সুমনের সব কাগজপত্র নিয়ে শুভ্রার বাড়িতে আসে। মেডিকেল ইন্স্যুরেন্সের 5 লাখ আর একটা এফডির 5 লাখ মিলিয়ে 10 লাখের ব্যবস্থা ওরা করতে পারে, কিন্তু ডাক্তার মেঘনাকে বলেছে যে সব মিলিয়ে 20 থেকে 25 লাখ টাকা খরচ হবে। শুভ্রা মেঘনাকে জিজ্ঞেস করে যে সে তাদের ভাড়া বাড়িতে একটা সবুজ রঙের ডায়েরি আর একটা ট্রান্সপারেন্ট ফোল্ডার পেয়েছে কিনা। মেঘনা বলে সেরকম কিছুও খুঁজে পায়নি। তখন শুভ্রা বলে যে ওইগুলোতেই সুমন চ্যাটার্জির গুপ্তধনের সন্ধান আছে। ওদের ভাড়া বাড়িতে না থাকলে নিশ্চয়ই সুমনের আসল বাড়ি ভবানীপুরেই আছে। শুভ্রা ওদেরকে বলে যে যে দুটো ডেবিট আর ক্রেডিট কার্ড মেঘনা খুঁজে পেয়েছে, সুমন যদি তার পাসওয়ার্ড চেঞ্জ না করে থাকে তাহলে এগুলোর পিন শুভ্রার জানা আছে। শুভ্রার বলে দেওয়া পিন নাম্বার দিয়ে এটিএম কাউন্টার থেকে ওরা টাকা তোলার চেষ্টা করে। দেখা যায় যে শুভ্রা পিনটা ঠিকই বলেছিল। শুভ্রার বলে দেওয়া পিন নাম্বার দিয়ে ওরা টাকাটা তুলতে পারে। শুভ্রা ছোটকে বলে যে ওই এটিএমের পিন নাম্বারটা শুভ্রা আর সুমনের জন্মসালের কম্বিনেশন 7073। সুমনের জন্ম 1970 সালে আর শুভ্রার 1973। এরপর ওরা দুপুরে লাঞ্চ করার জন্য একটা রেস্টুরেন্টে যায়। সেখানে গিয়ে শুভ্রার মনে পড়ে যায় যে সুমন একবার ওর জন্মদিনে বাড়ির সবাইকে এই রেস্টুরেন্টে নিয়ে এসেছিল। ওরা সবাই মিলে খুব মজা করেছিল সেদিন। তারপরেও সুমন শুভ্রাকে নিয়ে কয়েকবার ওই রেস্টুরেন্টে এসেছিল। ওরা সবাই মিলে ঠিক করে যে মেঘনাকে সুমনের ভবানীপুরের বাড়িতে ঢুকে সুমনের ঘর থেকে ওই সবুজ রঙের ডায়েরি আর ট্রান্সপারেন্ট ফোল্ডার এছাড়াও বাকি প্রয়োজনীয় জিনিসগুলোকে নিয়ে আসতে হবে। কিন্তু গোড়া চ্যাটার্জি বাড়িতে মুসলিম হওয়ার কারণে মেঘনার তো নো এন্ট্রি। তাই শুভ্রা বলে যে যেভাবেই হোক ওদেরকে শাশুড়ি মাকে ম্যানেজ করে ওই বাড়িতে ঢুকতেই হবে, কারণ মেঘনার ধর্ম যাই হোক না কেন সে সুমন চ্যাটার্জির স্ত্রী। সুমনের ঘরে যাওয়ার অধিকার তার তো আছেই। শুভ্রা ওদেরকে দুটো ব্লুটুথ হেডসেট কিনতে বলে, কারণ কনফারেন্স কলে শুভ্রা ওদের সাথে কানেক্টেড থেকে ওদেরকে ডিরেকশন দেবে যে কিভাবে কি করতে হবে। সুমনের ভবানীপুরের বাড়ির বাইরে গাড়িতে বসে শুভ্রা কনফারেন্স কলে ছোট আর মেঘনার সাথে কথা বলতে থাকে, কারণ শুভ্রা অন্য কাউকে জানাতে চায় না যে সে মেঘনাকে হেল্প করছে। 17 বছর সংসার করার কারণে শুভ্রা এই বাড়ির প্রত্যেকটা কোণা এবং প্রত্যেকটা মানুষের নারী নক্ষত্র সবকিছু খুব ভালো করে চেনে। তাই শুভ্রার দেওয়া ডিরেকশন মেনেই মেঘনা আর ছোট তাদের মায়ের ঘরে যায়। শুভ্রার বলে দেওয়া কথাগুলো মেনে মেঘনা তার শাশুড়ি মায়ের অনুমতি আদায় করে সুমনের ঘরে ঢোকার জন্য। সুমনের মা পারুল দেবী মেঘনাকে প্রথমবার দেখছেন বলে নিজের গায়ের গয়না দিয়ে আশীর্বাদ করেন। এরপর ওরা সুমনের ঘরে যায়। শুভ্রা ওদেরকে ফোনে বলে দেয় যে কোথায় আলমারির চাবি আছে, আলমারিতে কোথায় কি আছে। শুভ্রার কথা মতো কাজ করে ওরা সুমনের যাবতীয় ফিনান্সিয়াল কাগজ এবং ওই বাড়ি থেকে শুভ্রাকে যা যা গয়না দেওয়া হয়েছিল সবকিছুই পেয়ে যায়। কথা বলতে বলতে শুভ্রার ফোনের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে সে একটা ক্যাফেতে গিয়ে ফোনটা চার্জে দিয়ে ছোটকে ফোন করে জানায় যে সে সামনের ক্যাফেটাতে আছে। সবকিছু নেওয়া হয়ে গেলে ছোট আর মেঘনা সেই ক্যাফেতে যায়। মেঘনা আর ছোট বলে যে তারা একবার হসপিটালে যাবে। মেঘনা শুভ্রাকে জিজ্ঞেস করে যে সে একবার হসপিটালে যাবে কিনা। এটা শুনে হঠাৎ করেই শুভ্রা খুব রেগে গিয়ে মেঘনাকে 2-4 কথা শুনিয়ে দেয়। শুভ্রা বলে যে এমন কোনো অস্বস্তিকর প্রস্তাব আমাকে দিও না যেটা আমাকে রিফিউজ করতে হয়। এমনিতেই আমি আজ নিজের সব রকম অপমান ভুলে গিয়ে ভবানীপুরের বাড়ির বাইরে গাড়িতে লুকিয়ে বসেছিলাম। সবার থেকে লুকিয়ে ফোনে তোমাদের সাথে কথা বলেছি। মেঘনা তো তার যাবতীয় সম্পত্তি, গয়না, শাশুড়িমার আশীর্বাদ সবকিছুই পেল, আর শুভ্রা শুধু অপমানই কুড়ল। শুভ্রা বলে যে মেঘনা শুধু নিজের আর ওর স্বামীর দিকটাই দেখছে। শুভ্রার কথা শুনে মেঘনা বলে যে আপনি এই ব্যাপারটাকে এত তেতো করে ফেলছেন কেন? আমি তো এত ভেবেচিন্তে কথাটা বলিনি, ভদ্রতা করে বলেছি। সেটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। মেঘনা অসহায় হয়ে শুভ্রাকে বলে যে কাল থেকে আপনি আমার 1000টা সমস্যা সব রকম দ্বিধা অতিক্রম করেই করেছেন, কিন্তু তার সাথে যখনই সুযোগ পেয়েছেন এর থেকে 10 গুণ বেশি অপমান আমাকে ফিরিয়ে দিয়েছেন। আসলে আপনি বুঝে গেছেন আমি বহিরাগত, এখানে এসে ফেসে গেছি।
একমাত্র আপনিই আমাকে সাহায্য করতে পারেন। ঘটনাচক্রে সুমন আজ অসুস্থ, মৃত্যুর সাথে লড়ছে। তখন শুভ্রা বলে যে ঘটনাচক্রে তিনি শুভ্রার প্রাক্তন স্বামী। তখন মেঘনা বলে, কিন্তু সেই রাগটা তো তার উপর দেখাবার কোনো মানে হয় না। সুমনের ব্রেন এখন কোনো রেসপন্সই করছে না। সেই ব্রেনের অর্ধেকটা এখন শুভ্রার কাছে আছে আর অর্ধেকটা মেঘনার কাছে। কারণ সুমনের পুরনো দিনের সবকিছু শুভ্রা জানে, যেগুলো মেঘনা জানে না। আর সুমনের বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা যেগুলো মেঘনা জানে, সেগুলো শুভ্রাও জানে না। তাই এই মুহূর্তে সুমনের ব্রেনটা আধাআধিভাবে ওদের দুজনের মধ্যেই বেঁচে আছে। মেঘনা অসহায় হয়ে শুভ্রাকে বলে যে সুমন বেঁচে ওঠা অবধি শুভ্রা যেন মেঘনার পাশে থাকে। সে কথা দিচ্ছে যে সুমন সুস্থ হয়ে যাওয়ার পর মেঘনা কোনোদিনও আর শুভ্রাকে বিরক্ত করবে না। পরের দিন ফাইলগুলো বুঝে নিতে ছোট আর মেঘনা শুভ্রার বাড়িতে যায়। তখন কথায় কথায় মেঘনা ওদেরকে বলে যে বিয়ের আগেই মেঘনা প্রেগনেন্ট হয়ে গেছিল বলেই ওরা তড়িঘড়ি রেজিস্ট্রি করে বিয়ের সিদ্ধান্ত নিয়ে নেয়। ছোট বলে যে তার দাদা বিয়ের দিনক্ষণ ঠিক করে এসে বাড়িতে মেঘনার কথা জানিয়েছিল। এভাবে দিনক্ষণ ঠিক করে এসে বিয়ের কথা জানালে কি বাড়ির লোক সেটা মেনে নিতে পারে? তাও যদি সে মেঘনার প্রেগনেন্সির ব্যাপারটা বলতো, হয়তো সিচুয়েশনটা অন্যরকম হলেও হতে পারত। ওদের কথাগুলো শুনে শুভ্রার কি যেন একটা মনে হয়, কিন্তু শুভ্রা প্রসঙ্গটা এড়িয়ে বলে যে তাকে এখন একটু বেরোতে হবে। শুভ্রা যাবতীয় ফাইলগুলো মেঘনাকে দিয়ে দেয় আর ছোটকে বলে সেগুলোকে মেঘনার বাড়িতে পৌঁছে দিতে, কারণ প্রেগনেন্ট অবস্থায় মেঘনার এত ভারী ফাইল ক্যারি করা উচিত নয়। মেঘনা শুভ্রাকে বলে যে সবকিছু ঠিক থাকলে আগামীকালই সুমনের ব্রেন সার্জারি হবে। শুভ্রা বলে যে কাল নিশ্চয়ই দুই ধর্মের মানুষই প্রার্থনা করবে সুমনের সার্জারিটা যাতে ভালোভাবে হয়ে যায়। দুটো ধর্মের মিলিত প্রার্থনার তো একটা দাম আছে, তাই না? মেঘনা বলে যে শুভ্রার ঋণ সে কোনোদিনও শোধ করতে পারবে না। তখন শুভ্রা বলে, তা বললে তো হবে না। প্রাক্তন স্ত্রী হলো মহাজনের মতো, সে জানে সে তার ক্যাপিটালটা কখনো ফেরত পাবে না। তাই ইন্টারেস্টটা তো মেঘনাকে সারা জীবন চুকিয়ে যেতেই হবে। ওই ফাইলগুলোর মধ্যে থেকে একটা ফাইল শুভ্রা নিজের কাছে রেখে দেয়, কারণ ওটা নাকি শুভ্রার পুরনো মেডিকেল ফাইল। ভুল করে সে ভবানীপুরের বাড়িতে ফিরে এসেছিল। এরপর শুভ্রা কাউকে কিছু না জানিয়েই তার চেনা সোর্স কাজে লাগিয়ে হসপিটালে সুমনকে দেখতে যায়। সুমনকে ওই অবস্থায় দেখে শুভ্রার খুবই কষ্ট হয়। পরের দিন সুমনের অপারেশনের সময় মেঘনা আর ছোট ছাড়াও সুমনের মা, কাকা সবাই আসে। এদিকে শুভ্রা ওর কলেজের একজন বিশ্বস্ত কলিগ বিহুকে হসপিটালে পাঠায় সব খবরগুলো শুভ্রাকে দেওয়ার জন্য, আর শাশুড়ি মাকে মেঘনার প্রেগনেন্সির কথাটা জানিয়ে দিয়ে মেঘনার ওপর শাশুড়ি মায়ের মন গলাবার জন্য। সুমনের অপারেশন হয়ে যাওয়ার পর সবাই ওটির সামনে গেলে বিহু পারুল দেবীর কাছে গিয়ে বলে যে সে সুমনের এক বন্ধুর বোনের মতো। সুমনের অপারেশনের খবরটা নিতে এসেছে। কথার ছলে বিহু সুমনের মাকে জানিয়ে দেয় যে মেঘনা প্রেগনেন্ট, আর সেই কারণেই তারা তড়িঘড়ি করে বিয়ে করেছে। ওনারা যদি হিন্দু মুসলিম নিয়ে এত সমস্যা না তৈরি করতেন তাহলে সুমন নিশ্চয়ই নিজেই কথাটা তাদেরকে জানাতো। বিহু পারুল দেবীকে বলে মেঘনা কিন্তু সুমনের জন্য জান প্রাণ দিয়ে সবকিছু করছে। বিহুর মুখ থেকে সবকিছু শোনার পর সুমনের মা পারুল দেবী খুবই অবাক হয়ে যায়। এরপর ছোট এসে পারুল দেবীকে জানায় যে অপারেশন খুবই ভালো হয়েছে, তবে 72 ঘন্টা অবজারভেশনে থাকবে। ছোট ওখান থেকে চলে যাওয়ার পর পারুল দেবী বিহুকে আবার কাছে ডেকে ভালো করে বিহুর দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করে যে শুভ্রা বিহুর কে হয়। পারুল দেবীর মুখে হঠাৎ করে শুভ্রার নাম শুনে বিহু তো একটু অবাক হয়ে যায়। তখন পারুল দেবী বিহুকে বলে, তুমি যে শাড়িটা পরে আছো সেটা আমার, আমি একসময় এটা শুভ্রাকে দিয়েছিলাম। বেগতিক বুঝে বিহু পারুল দেবীকে তার আসল পরিচয় দিয়ে ওনাকে বলে যে আগের দিন রাতে সে শুভ্রার বাড়িতেই ছিল, তাই সকালে উঠে স্নান সেরে শুভ্রার শাড়িটা পরেই সে এসেছে। এরপর মেঘনা নিচে এলে শাশুড়িমা মেঘনাকে বলেন যে মেঘনা যেন এই অবস্থায় এত ধকল না নেয়, কারণ এই সময় এত ধকল শরীরের জন্য ভালো না। ওনার কথা শুনে মেঘনা অবাক হয়ে যায়। মেঘনা ছোটর দিকে তাকাতে ছোট ইশারা করে বলে যে সে তার মাকে এসব ব্যাপারে কিছুই বলেনি। পারুল দেবী মেঘনাকে বলেন যে তিনি সবকিছুই জানেন। তিনি শাশুড়িমা হিসেবে ভালোবেসে মেঘনার কাঁধে হাত রাখেন। এদিকে সবকিছু ভালো করে লক্ষ্য করে বিহু ঘন্টায় ঘন্টায় ফোন করে হসপিটালের সব ইনফরমেশন শুভ্রাকে জানাতে থাকে। ছোট শুভ্রাকে ফোন করে সবটা জানাতে গিয়ে দেখে যে শুভ্রা আগে থেকেই সব খবরই জানে। এমনকি ওদের মা যে মেঘনার প্রেগনেন্সির খবরটা জেনে গেছেন এবং সবকিছু মেনেও নিয়েছেন সেটাও শুভ্রা জানে দেখে ছোট খুবই অবাক হয়ে যায়।
আসলে শুভ্রা কাউকে কিছু না জানিয়ে চুপিসারেই চেষ্টা করে সুমন আর মেঘনার অগোছালো জীবনটাকে গুছিয়ে দিতে। শুভ্রা ছোটকে বলে যে মেঘনা যেন হসপিটাল থেকে ফেরার সময় তার বাড়িতে আসে। ছোট জিজ্ঞেস করে যে সেও যাবে কিনা। তখন শুভ্রা বলে যে সেই সময় যেন আর কেউই শুভ্রার বাড়িতে না আসে। এই মিটিংটা শুধুমাত্র সুমন চ্যাটার্জির 2 অর্ধাঙ্গিনীর। সেদিন সন্ধেবেলা শুভ্রার কথা অনুযায়ী মেঘনা শুভ্রার বাড়িতে আসে। শুভ্রা মেঘনাকে বলে তোমার স্বামী নিশ্চয়ই সুস্থ হয়ে বাড়িতে ফিরবে, তবে কখনো যেন তাকে সোহাগ করে তোমার আমার পুতুল নাচের ইতিকথাটা বলতে যেও না। অনেকগুলো বছরের সম্পর্ক ছিল তো আমাদের, তাই সবকিছু জানলে তুমি কোনোদিনই আর তোমার স্বামীকে ফিরে পাবে না। মেঘনা বলে তাহলে তো শুভ্রার অবদানের কথা কেউ কখনো জানতেই পারবে না। শুভ্রা বলে যে তার কোনোই অবদান নেই, তার কাছে কিছু ইনফরমেশন ছিল, সে শুধু মেঘনাকে সেগুলোই জানিয়েছে। এর মধ্যে গ্লোরিফাই করার কিছুই নেই। এরপর থেকে মেঘনার সাথে শুভ্রার আর কোনো সম্পর্কই থাকবে না। মেঘনা বলে যে সে কোনো বিপদে পড়লে শুভ্রাকে ফোন করতে পারে তো। তখন শুভ্রা বলে যে এখন তো মেঘনার শাশুড়ি মা আছেন, শ্বশুরবাড়ির সবারও সাপোর্ট আছে, শুভ্রাকে বিরক্ত করার তার তো আর কোনো কারণ নেই। তাছাড়া এতদিন শুভ্রা একটা নির্ঝঞ্ঝাট পরিষ্কার জীবন কাটাচ্ছিল। সুমন আর মেঘনার জটিল সমীকরণের মাঝখানে আবছা হয়েও শুভ্রা থাকতে চায় না। এটা শুনে মেঘনা বলে যে তার আর সুমনের মধ্যে এবং তাদের ভালোবাসার চিহ্ন তাদের সন্তানের মধ্যে কোনো জটিলতা নেই। মেঘনার কথা শুনে শুভ্রা বলে এটা যদি কোর্টরুম হতো তাহলে আমি এখানে পাইচারি করতে করতে তোমাকে জিজ্ঞেস করতাম, মিসেস চ্যাটার্জি আপনার লাস্ট মিস পিরিয়ডটা ঠিক কবে, আপনার প্রয়াত স্বামীর মারা যাওয়ার ডেটটা ঠিক কি, আপনার লাস্ট মিসড পিরিয়ডের ঠিক কতদিন পর আপনার সুমন চ্যাটার্জির সাথে আলাপ হয়েছে এবং তার ঠিক কতদিন পর আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে। শুভ্রা বোঝাতে চায় যে মেঘনার হবু সন্তান সুমন চ্যাটার্জির নয়, সে হল মেঘনার প্রয়াত প্রথম স্বামীর সন্তান। শুভ্রার কথাগুলো শুনে মেঘনা অবাক হয়ে এবং প্রচণ্ড রেগে গিয়ে শুভ্রার ওপরে মারাত্মক রিয়্যাক্ট করে। মেঘনা বলে যে বাড়িতে ডেকে এনে একজন ভদ্র মহিলাকে এভাবে অপমান করা যায় না, এগুলো অসুস্থ মানসিকতার পরিচয়। এই সন্তান সুমনের। সুমনের সাথে আলাপের 1.5 মাস পর মেঘনা ওর প্রেগনেন্সির কথা জানতে পেরেছিল। মেঘনা শুভ্রাকে বলে যে শুভ্রা মেঘনার চরিত্র নিয়ে প্রশ্ন তুলল, তার সন্তানের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলল। এটা মারাত্মক অপরাধ। এই অপরাধ ধর্ষণের থেকে কোনো অংশে কম নয়। তখন শুভ্রা বলে যে অন্য কারোর জন্য হয়তো এই প্রশ্ন তোলাটা অপরাধ, কিন্তু শুভ্রার জন্য নয়, কারণ সে এই ব্যাপারে ভুক্তভোগী। আর এই কথাটা শুনেই হঠাৎ করে মেঘনার এত শান্ত রূপ, এত সহ্য ক্ষমতা এরকম রুদ্রমূর্তি ধারণ করল কেন? মেঘনা বলে কারণ এত বড় অপমান তাকে কেউ কখনো করেনি। শুভ্রা সুমনকে সন্তান দিতে পারেনি, কিন্তু মেঘনা পেরেছে, আর সেই রাগটাই শুভ্রা মেঘনার ওপরে ফলাচ্ছে। মেঘনা এই কথাটা বলাতেই শুভ্রা চুপ করে যায়। মেঘনা শুভ্রাকে সরি বলে যে সে এই কথাটা বলতে চায়নি। শুভ্রা যদি মেঘনাকে এইভাবে অ্যাটাক না করতো তাহলে মেঘনাও এই কথাটা তুলতো না। শুভ্রা বলে যে তুমি এই কথাটা তুলে ভালোই করেছো। শুভ্রা সুমনকে সত্যিই তো সন্তান দিতে পারেনি। মেঘনা একজন উর্বর মহিলা, তাই নিমিষের মধ্যেই সে সুমন চ্যাটার্জিকে সন্তান দিতে পেরেছে। সারা পৃথিবীর কাছে এবার প্রমাণ হবে যে সুমন চ্যাটার্জির প্রথমা স্ত্রী সন্তান দিতে অক্ষম ছিল। সুমন চ্যাটার্জি সক্ষম পুরুষ। মেঘনা শুভ্রাকে বলে হেয়ালি না করে পরিষ্কার করে বলো তুমি কি বলতে চাইছো। তখন শুভ্রা বলে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি ধরে ফেলেছি এই সন্তান তোমার প্রথম স্বামীর, সুমন চ্যাটার্জির নয়। তোমার সাথে দেখা হওয়ার পর সুমন জানতে পারে যে তুমি প্রেগনেন্ট। সুমন নিশ্চয়ই তখন তোমাকে বলেছিল যে এই সন্তানের দায়িত্ব সে নেবে। পৃথিবীর কাউকে জানানোর কোনো দরকার নেই যে এই সন্তান সুমনের নয়। সবাই জানবে এই সন্তান সুমন চ্যাটার্জির। আর মেঘনাও নিশ্চয়ই সুমনের এই সব কথায় সুমনের উদারতা দেখে গলে গেছিল। সুমন যতটা না মেঘনাকে ভালোবেসে এই সন্তানের দায়িত্ব নিয়েছে, তার থেকেও বেশি নিজের অক্ষমতাকে ঢাকতে এই তড়িঘড়ি বিয়ের ডিসিশন। শুভ্রা মেঘনাকে বলে এই বিচ্ছিরি একটা খেলার মাঝখানে তুই পড়ে গেলি। মেঘনা কাঁদতে কাঁদতে বলে যে সুমন তাকে খুব ভালোবাসে। শুভ্রা বলে যে নিশ্চয়ই বাসে, কিন্তু তার থেকেও বেশি ভালোবাসে নিজেকে, তাই নিজের অক্ষমতা ঢাকতে তোকে বিচ্ছিরিভাবে ব্যবহার করেছে। শুভ্রা জানে যে এই সন্তান জন্মের পর যা যা উৎসব হবে সেটা হয়তো তার নিজের বাবা বেঁচে থাকলেও হতো না। মেঘনা কাঁদতে কাঁদতে কানে চাপা দিয়ে বলে যে সে আর এই ব্যাপারে একটা কথাও শুনতে চায় না।
মেঘনা চলে যেতে চাইলে শুভ্রা তাকে আটকিয়ে সুমনের মেডিকেল রিপোর্টটা দেয়, যেখানে পরিষ্কার করে লেখা আছে যে সুমন চ্যাটার্জি কোনোদিনও বাবা হতে পারবে না। শুভ্রা বলে যে সে কখনো সুমনকে বোঝাতেই পারল না যে এই অক্ষমতা সুমনের অপরাধ নয়। এই একটা কারণেই তাদের সম্পর্কটা ভেঙে দিল। মেঘনা সুমনের মেডিকেল রিপোর্টটা দেখে বলে যে শুভ্রা এটা তাকে না দেখালেই পারত। এটা দেখে মেঘনার কোন ভালোটাই বা হবে। শুভ্রা বলে যে তারা দুজনেই সুমন চ্যাটার্জির অর্ধাঙ্গিনী, তাই সুমনের এই ভীষণ পার্সোনাল ব্যাপারটা শুভ্রা সুমনের নতুন অর্ধাঙ্গিনীকে দিয়ে মুক্ত হয়ে গেল। শুভ্রা এই রিপোর্টটা আর তার কাছে রাখতে চায় না। এটা এখন ঠিক করে রাখার দায়িত্ব মেঘনার, কারণ এবার থেকে মেঘনা শুভ্রার ফেলে আসা বেডরুমটা ব্যবহার করবে। মেঘনাকে এটা দিয়ে শুভ্রা এই সব কিছু থেকে নিজেকে মুক্তি দিল। তাছাড়া এটা মেঘনার কাছে থাকলে ভবিষ্যতে আর কখনো সুমনের কাছ থেকে মেঘনাকে প্রতারিত হতে হবে না। অসহায় মেঘনাকে শুভ্রা স্নেহভরা কণ্ঠে কান্না থামিয়ে বাড়ি যেতে বলে। শুভ্রা বলে যে সুমন নিশ্চয়ই সুস্থভাবে বাড়ি ফিরে আসবে, আর তারপর তারা যেন মন দিয়ে তাদের সন্তানকে মানুষ করে। মা হতে পারাটাই তো আসল কথা, তার জন্য ভাগ্য লাগে। সিন শিফট হয় এর বেশ কিছু বছর পর। হঠাৎ করেই একদিন একটা শপিং মলে লিফটে ওঠার সময় শুভ্রার সাথে দেখা হয় মেঘনা, সুমন এবং তাদের কন্যা সন্তানের। সে এখন বেশ বড় হয়ে গেছে, কিন্তু শুভ্রাকে অবাক করে দিয়ে সুমন আর মেঘনা তাকে খুব খারাপভাবে ইগনোর করে সেখান থেকে চলে যায়। শুভ্রাকে দেখেও মেঘনার ওভাবে না চেনার ভান করে মুখ ঘুরিয়ে চলে যাওয়াটা শুভ্রাকে রীতিমতো অবাক করে দেয়। সত্যি, মানুষের স্বার্থ মিটে গেলে মানুষ বোধহয় এভাবেই মুখ ঘুরিয়ে চলে যায়। অর্ধাঙ্গিনী সিনেমাটি এখানেই শেষ। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ফিল্মিট। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই।